নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরের আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমি অভিজিৎ আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসে গেছি। আজকের যে বিষয়টা, এটা আমরা শুধু পশ্চিমবঙ্গবাসী হিসেবে নয়, সারা ভারতবর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি কোথাও ট্রাভেল করতে যাই, একটু দূরে হলে আমাদের কাছে দুটো অপশন থাকে, আইদার রেলে যাওয়া আর নইলে ফ্লাইটে করে যাওয়া। তো আগে যেমন আমরা ফ্লাইটে করে যাওয়াটা ধরতাম মানে উচ্চবিত্তদের জন্য, কিন্তু এখন আর ব্যাপারটা সেরকম নেই। এখন মধ্যবিত্তরা বা কাজের সুবিধার জন্য অনেকেই ফ্লাইটে যাওয়া আসা করে। তো আজকে আমাদের টপিক হচ্ছে কলকাতা বিমানবন্দর এবং তার যে ঐতিহ্য, গৌরব, বর্তমান সিনারিও কি রয়েছে এবং ভবিষ্যতে কি হতে চলেছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এই প্রতিবেদনটা শেষ অবধি দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের দিনে কলকাতা বিমানবন্দর বা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, এখান থেকে বছরে প্রায় 2 কোটি যাত্রী ওঠানামা করছে। এবং শুধু তাই না, এই বিমানবন্দরের সাথে প্রায় 64টা ডেস্টিনেশনের ডাইরেক্ট কানেকশন রয়েছে। মানে আমি ট্রানজিট পয়েন্টের কথা বলছি না, কিন্তু এই 64টা যে ডেস্টিনেশন আছে তার মধ্যে 49টা হচ্ছে ডোমেস্টিক ডেস্টিনেশন, যেমন ধরে নিন দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, এখানে ডাইরেক্ট ফ্লাইট রয়েছে কলকাতা এয়ারপোর্ট থেকে। আর 15টা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন রয়েছে, যেমন দুবাই, সিঙ্গাপুর, ব্যাংকক। তো এরকম ভাবে কলকাতা এয়ারপোর্টের সাথে 64টা ডেস্টিনেশনে রাইট নাও কানেক্টিভিটি রয়েছে এবং প্রতিদিন প্রায় 264টা ফ্লাইট ওঠানামা করে। তার মানে আমরা যদি দেখি প্রতি ঘন্টায় প্রায় 11টা ফ্লাইট ওঠানামা করে। তো এটা খুব ছোট এয়ারপোর্ট না, কিন্তু বলতে গেলে এটা খুব ব্যস্ত এয়ারপোর্টও না। ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে কলকাতা বিমানবন্দর বলতে গেলে ষষ্ঠ ব্যস্ততম এয়ারপোর্ট, আর পূর্ব ভারতের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট। কিন্তু আপনি যদি দেখেন পূর্ব ভারতের সবচেয়ে বড় স্টেট বা মেট্রো সিটি হচ্ছে কলকাতা, সেই অনুপাতে বিহার, বাংলা, উড়িষ্যা, নর্থ ইস্ট এবং সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এই সংখ্যাটা আরো বেশি হওয়া উচিত ছিল। যাক, সে নিয়ে আমরা আলোচনা করব প্রতিবেদনের পরবর্তী পার্টে। আমরা একটু কলকাতা বিমানবন্দরের ইতিহাসটা দেখে নিই। কলকাতা বিমানবন্দর কিন্তু বলতে গেলে ভারতবর্ষের সবচেয়ে পুরনো বিমানবন্দর। তখন অবশ্য বিমানবন্দর বলা হতো না, তখন বলা হতো এরোড্রম। 1924 সালের 2রা মে প্রথম এখানে ফ্লাইট ল্যান্ড করে। এবং আপনারা জানলে আনন্দিত হবেন এবং গর্বিতও হবেন যে ভারতবর্ষের যেটা প্রথম নাইট ল্যান্ডিং, মানে রাত্রিকালীন অবতরণ যেটাকে বলে, সেটা কিন্তু প্রথমে কলকাতা এয়ারপোর্টেই হয়েছিল 14 নভেম্বর 1924। KLM ডাচ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আমাদের কলকাতা এয়ারপোর্টে নাইট ল্যান্ড করেছিল। এবং জানেন, এই নাইট ল্যান্ড করার সময় তখন তো লাইট এরকম ছিল না, তো রানওয়ের দুদিকে মশাল জ্বালিয়ে লোক দাঁড়িয়ে থাকতো এবং এই মশালের আলো দেখে ফ্লাইটের যে পাইলট আছে সে বুঝতে পারতো যে রানওয়েটা কোথায় এবং সেইভাবে রানওয়েতে অবতরণ করত। তারপরে ধীরে ধীরে কলকাতা এয়ারপোর্টের উন্নতির দিকে ব্রিটিশরা নজর দেয়। অ্যাকচুয়ালি যখন শুরু করেছিল তখন দমদমে একটা ফাঁকা অনেক বড় মাঠ ছিল এবং ঘাস হতো। তো সেই জায়গাতে কিছুটা ঘাস পরিষ্কার করে ওই ফ্লাইট নামার ব্যবস্থা করা হয়েছিল। তারপরে ধীরে ধীরে 1929 সালে বেঙ্গল ফ্লাইং স্কোয়াড তৈরি হয় এবং ধীরে ধীরে কলকাতা এয়ারপোর্টের উন্নতির দিকে ব্রিটিশরা কিছুটা নজর দেয়। এবং এটা কিন্তু তাদেরকে অনেক ডিভিডেন্ড দিয়েছিল। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় সেই সময় যখন জাপানিজরা বার্মা, মানে তৎকালীন বার্মা, এখনকার মায়ানমার, যখন দখল করে নিয়েছিল, এই কলকাতা বিমানবন্দরকে ব্যবহার করে ব্রিটিশরা, আমেরিকানরা কিন্তু সৈন্য পাঠিয়েছিল এবং বার্মা পুনরুদ্ধার করেছিল। এরপরের ইতিহাস আমাদের সবারই জানা। ধীরে ধীরে আমরা স্বাধীনতা অর্জন করি এবং স্বাধীনতার পর ধীরে ধীরে কলকাতা এয়ারপোর্ট আরো উন্নত হয়। ভারত সরকার কলকাতা এয়ারপোর্টের উন্নতির দিকে নজর দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রের সরকার, আমরা বিগত 40-45 বছর থেকে দেখছি আলাদা সরকার রয়েছে। মানে কেন্দ্রে যে শাসক দল থাকে, আমাদের পশ্চিমবঙ্গে অন্য শাসক দল, যার একটা আমাদের কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রি এবং ইকোনমিক্সের ওপর ইম্প্যাক্ট পড়েছে, যার ফলে তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের বিমানবন্দরেও পড়েছে, ফ্লাইট ওঠানামার উপরও পড়েছে, তুলনামূলক যাত্রী সংখ্যা কমেছে। সেই জায়গায় ভারতবর্ষের অন্যান্য এয়ারপোর্ট গুলো কিন্তু অনেকটা বেশি এগিয়ে গিয়েছে। যাই হোক,
1990 সালে 9-এর দশকে যখন আমরা আসলাম, তখন গ্লোবালাইজেশন আসার পরে ধীরে ধীরে আবার এয়ারপোর্ট তার পুরনো গৌরব কিছুটা ফিরে পাওয়া শুরু করলো। অনেক প্রাইভেট এয়ারলাইন্স যেমন জেট এয়ারওয়েজ, লুফথানসা, এই ধরনের প্রাইভেট এয়ারলাইন্স গুলো কলকাতা এয়ারপোর্ট থেকে তাদের বিমান চালানো শুরু করে এবং যাত্রী সংখ্যাও বাড়তে শুরু করে। 1995 সালে কলকাতা এয়ারপোর্টে একটা নতুন টার্মিনাল হয় এবং তার আগে এটা দমদম এয়ারপোর্ট বলে পরিচিত ছিল, কিন্তু তখন থেকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর নামকরণে এই কলকাতা এয়ারপোর্টের নাম হয় নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। তারপরে চলতে 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 2004-05 সালে ইন্ডিগো এয়ারলাইন্স, কিংফিশার এয়ারলাইন্স, এই ধরনের বিভিন্ন এয়ারলাইন্স গুলো যাত্রা শুরু করে, যার ফলে কলকাতা এয়ারপোর্টকে ফার্দার এক্সপ্যান্ড করার দরকার হয়ে পড়ে। আমরা বর্তমানে যে টার্মিনালটা ইউজ করছি, এখন যাওয়া আসার জন্য যে পথগুলো ইউজ করছি, সেই কাজগুলো শুরু হয়েছিল 2008 সালে এবং কমপ্লিট হয়েছিল 2013 সালে। আপনি বাঙালি হিসাবে বা কলকাতাবাসী হিসাবে জানলে গর্বিত ফিল করবেন। 2014-15 সালে আমাদের কলকাতা এয়ারপোর্ট বেস্ট রিনোভেটেড এয়ারপোর্ট হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছিল এবং তারপরের থেকে এখন তো এয়ারপোর্ট চলছে। রিসেন্টলি আমাদের এখানে এসেছিলেন সিভিল এভিয়েশন মিনিস্টার, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঙ্গেরাপ্পু রামমোহন নাইডু। অ্যাকচুয়ালি কলকাতা এয়ারপোর্টের এটা হচ্ছে 100তম বর্ষ। 100তম বর্ষের উদযাপনের অনুষ্ঠানে উনি এসেছিলেন। উনি এসে জানালেন যে কলকাতা এয়ারপোর্টকে আবার ভারত সরকার নতুন করে তৈরি করার চিন্তা ভাবনা করছে। 2025 সালের নভেম্বরের মধ্যে ওনারা চাইছে যে 64টা ডেস্টিনেশনের সাথে এখন কলকাতা এয়ারপোর্টের ডাইরেক্ট কানেকশন আছে, সেটাকে 100-এ নিয়ে যেতে। এবং শুধু তাই না, কলকাতা এয়ারপোর্টের সাথে অনেক ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন যেমন ইউকে, ফ্রান্স, ইউরোপ, এইসব বিভিন্ন জায়গার সাথে ডাইরেক্ট কানেকশন সেট করতে, মানে অ্যাজ আ ট্রানজিট হিসেবে নয়। এর ফলে কলকাতা এয়ারপোর্টে প্রতিদিন যে 264টা ফ্লাইট ওঠানামা করছে, সেই সংখ্যাটা অনেকটা বাড়তে বাধ্য। তো কেন্দ্রীয় সরকার আশা করছে প্রায় 400-র মতন ফ্লাইট প্রতিদিন ওঠানামা করবে এবং প্রায় 4 কোটির মতন যাত্রীকে পরিষেবা দিতে পারবে কলকাতা এয়ারপোর্ট প্রতি বছরে। সেই কারণে কলকাতা এয়ারপোর্টে আরেকটি নতুন টার্মিনাল করার পরিকল্পনা করা হচ্ছে এবং শুধু তাই না, 5600 স্কোয়ার মিটার এক্সপ্যান্ড করা হচ্ছে, যার মধ্যে 3000 স্কোয়ার মিটারকে ইউজ করা হবে ডিপার্চারের জন্য এবং 2600 স্কোয়ার মিটারকে ইউজ করা হবে অ্যারাইভেলের জন্য। এবং এই এক্সপ্যানশনের জন্য কেন্দ্রীয় সরকার 5000 কোটি টাকার স্যাংশন করছে এবং কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে এই কাজগুলো যেন 2025-এর নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এই কাজটা যদি 2025-এর নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যায়, সেটা কলকাতা তথা পশ্চিমবঙ্গের জন্য খুবই কার্যকরী হবে, কারণ এর ফলে একটা আর্থিক বুস্ট আসবে এবং অনেকের এমপ্লয়মেন্ট হবে। শুধু তাই না, এটার একটা সামরিক অ্যাঙ্গেলও রয়েছে। যেমন নর্থ ইস্টের যে 7টা স্টেট রয়েছে, এখানে ভারত সরকার আগে কোনো কিছু আপৎকালীন অবস্থায় বা কোনো সাহায্য পাঠাতে গেলে, কিছু করতে গেলে, তখন আমাদের কলকাতা বিমানবন্দর যেমন সাহায্য করতে পারত, সেরকম বাংলাদেশও সাহায্য করতে পারত। আর বাংলাদেশে যতদিন হাসিনা সরকার ছিল বা আমাদের ভারত সরকারের বন্ধু সরকার ছিল, ততদিন কিন্তু ভারত সরকারের এটা নিয়ে খুব একটা চিন্তা করার বিষয় ছিল না। কিন্তু এখন আমরা জানি বাংলাদেশে যে ধরনের ভারত বিদ্বেষী একটা মনোভাব শুরু হয়েছে, এর ফলে ভারত সরকারকে কিন্তু আবার চিন্তা করতে হচ্ছে, যার জন্য কলকাতা বিমানবন্দর, বাগডোগরা বিমানবন্দর, কুচবিহার বিমানবন্দর, এই বিমানবন্দরগুলো ডেভেলপমেন্ট করা কিন্তু খুবই প্রয়োজন হয়ে উঠেছে। এবং তার সাথে সাথে এই বিমানবন্দরের যদি পরিকাঠামো উন্নয়ন হয়, আমাদের কর্মসংস্থান এবং পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প এবং অন্যান্য শিল্পেও কিন্তু একটা বুস্ট আসবে। এর ফলে একটা আর্থিক উন্নয়নের সম্ভাবনা দেখা যাবে। এখন দেখা যাক 2025-এর নভেম্বর অব্দি আমাদের ওয়েট করতে হবে কি হয়, কারণ আমরা অনেকবারই দেখেছি অনেক পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু সেই পরিকল্পনাগুলো আদৌ বাস্তবায়িত হয় না বা বাস্তবের রূপ দেখতে পারে না। কারণ আমরা জানি সেন্ট্রাল একটা সরকার রয়েছে, আমাদের রাজ্যে অন্য সরকার রয়েছে। আমরা আশা করব এই দুই সরকারের মধ্যে মতবিরোধ মিটে গিয়ে অ্যাটলিস্ট কলকাতা বিমানবন্দরের উন্নতির ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হবে না এবং আমরা সেই দিকে তাকিয়ে থাকবো। দর্শক বন্ধু, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন। থ্যাংক ইউ।